নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে তো তোমরা বন্ধু বুঝতেই পারছো বন্ধুরা যে আমি শাড়ির হিস্ট্রি নিয়ে এসেছি। আর আমি তো বলি আমার মুখে বেশি বেশি হাসি দেখতে পাবে তোমরা এই ভিডিও করার সময়, কারণ আমি এই ভিডিওটা করতে ভীষণ ভালোবাসি, কারণ একটু সাজুগুজুটাও ভালো করে করা যায় সেই জন্যে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে শাড়ির হিস্ট্রি, সেটা হচ্ছে আসাম মুগা সিল্ক। এবার তোমাদের মনে হতে পারে, কারণ আমি যখন প্রথম ভিডিও শুরু করি তখন তৃতীয় বা চতুর্থ ভিডিও আমি হয়তো করেছিলাম আসাম সিল্ক নিয়ে। কিন্তু তোমরা ভাবতে পারো যে একই ভিডিও আবার দিচ্ছি, কিন্তু না, সেই সময় আমি যেহেতু প্রথম ভিডিও শুরু করি তো আমি আমার আরেকটি মুগা মানে আসাম সিল্ক আছে, যেটা আমার বিয়ের সময় আমার শ্বশুরমশাই কিনেছিলেন, আমি বলেছিলাম। তো ওই শাড়িটার গল্পটাই মেন তোমাদের করেছিলাম, সিল্কটা নিয়ে অত কিছু তখন বলিনি, ওই গল্পটাই শেয়ার করেছিলাম। এবং প্রথম প্রথম ভিডিও তো তখন এত টেক্সটাইল নিয়ে পড়াশুনো বা অত কিছু করিও নি সত্যি কথা। এবার আবার নতুন করে এগুলো যখন পড়ছি তখন দেখলাম সত্যি আমি আসাম সিল্ক নিয়ে প্রায় কিছুই তোমাদের বলিনি। তার জন্য আমি আজকে আসাম সিল্ক নিয়ে চলে এসেছি এর হিস্ট্রি বলতে। আচ্ছা দেখো, আসাম সিল্ক, আসাম রেশম সিল্কের ইতিহাস হচ্ছে বহু পুরনো। এটা মেন হচ্ছে আসাম সিল্কটা তিন ধরনের সিল্ক পাওয়া যায়। একটা হচ্ছে একটা হচ্ছে মুগা সিল্ক, যেটা হচ্ছে গোল্ডেন কালারের। একটা হচ্ছে সাদা রঙের পাট, আর আরেকটা হচ্ছে এরি, সেটা হচ্ছে হোয়াইট কালার, আর কি সাদা রঙের অফ হোয়াইট কালারের এরি সিল্ক। এই তিনটে দেখা যায়। এবার এর মধ্যে আসাম মুগা যেটা, সেটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির এই মুগা সিল্কটা। এবার তোমাদের আমি সেই সময় ভিডিওতেও বলেছিলাম যে এই শাড়ির আসামের যে মুগা সিল্ক যেটা, এর স্থায়িত্ব না অনেক বেশি। মানে এই শাড়ি এত টেকসই যে বলা হয় 3 থেকে 4 প্রজন্ম এই শাড়িটাকে পরতে পারে। মানে অনেক বছর আর কি শাড়িটাকে রেখে দেওয়া যায়, এত টেকসই হয় জিনিসটাকে। আর এই আসাম মুগা যেটা, সেটা তোমার যেটা এমনি তুত রেশম যেটা হয়, সেটা হয় কি একটা মানে চাষটাকে গৃহপালিত পশু যেমন চাষ করা হয় অমনি কীটটাকে সেরমভাবে চাষ করা হয়। আর এই যেটা মুগার যে কুকনটা আছে, সেটাকে আধা মানে গৃহপালিত ব্যাপার বলতে পারো, মানে কিছুটা বনাঞ্চলে কিছুটা এসে মানে পুরোপুরিভাবে নিজেদের গ্রিপের মধ্যে এই হয় না, এটা খোলা জায়গাতেও চাষটা হয়। আচ্ছা, এটার মেন এর টেক্সচারটা কিরকম? এই আসাম মুগার টেক্সচারটা হচ্ছে একদম উজ্জ্বল সোনালি রঙের বলতে পারো, বা এটাকে আরেকটা বলছে মধু রঙা, মানে মধুর যে কালার অরিজিনাল মুগা হচ্ছে সেই কালারের হয়। আর মসৃণ হয়, অত্যন্ত টেকসই হয়, গ্লেজি হয়, এর জমিনটা এই ধরনের হয় আসাম মুগা। এবং এর কুকুনটাকে সংগ্রহ করে তার থেকে যে সুতোটা বার করা হয় খুব ফাইন কোয়ালিটি, তো এটা না খুব দক্ষ কারিগর লাগে এর জন্য, মানে কুকুন থেকে রেশমটাকে বার করতেও প্রচণ্ড কারিগরি দক্ষতা লাগে। এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তারপরে এটাকে বোনাটাও খুব কষ্টসাধ্য, যে কারণে আসাম মুগা হচ্ছে বেশ কস্টলি শাড়ি। এবং এটা দাম দিয়ে আমরা কিনি ঠিকই, কিন্তু এটা প্রচুর বহু বছর চলে, যার জন্য দাম দেওয়াটা সার্থক সত্যি কথা বলতে গেলে। আর আসাম মুগা একটা তৈরি হতে এই শাড়ি সময় লাগে মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগে। আর একটা হচ্ছে আসামের মুগা শাড়ির মেন বৈশিষ্ট্য তোমরা দেখবে, এটা হয় কি এমনি বডিটা একটা বোনা হচ্ছে, আর পাটটাকে আলাদাভাবে বোনা হয়। পাটটাকে আলাদাভাবে বুনে সেটা এন্ডে পাড়ের জায়গায় আর কোলাচলের যে দিকটা, দুদিকটাতে আর কি জয়েন্ট করা হয়। এর পাড়গুলো দেখবি আসাম মুগার মানে পাড়গুলো আলাদাভাবে জয়েন্ট করা, কেমন। আর তবে হ্যাঁ, তোমরা বলতে পারো যে কাঞ্জিবারমেও তো আমি গল্পটা বলেছিলাম যে আলাদাভাবে, হ্যাঁ কাঞ্জিবারমেও জয়েন্ট করা হয়, কিন্তু কাঞ্জিবারমে কি হয়, জরির যে বোনাটা হচ্ছে সেটাকে তাতে ফেলে শাড়িটার সাথে না জুড়ে দেওয়া হয়। মানে তোমার যে পাটটা যেটা থাকে,
পাটটা হয় কি শাড়িটার সাথে জুড়ে দেওয়া হয়, উল্টো দিকটা যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটাকে জয়েন্ট করা হয়েছে তাতে ফেলে। এটা আলাদা বোনা হচ্ছে, জরির পাটটা জরির আঁচলটা আলাদাভাবে বুনে যেই হচ্ছে কাঞ্জিভারমের এটা বৈশিষ্ট্য। কিন্তু এটা হচ্ছে পাটটা সম্পূর্ণ আলাদা একটা কাপড়ের ওপর বোনা হয়, মানে ওটার সাথে যে একটা আলাদা বুনে জয়েন্ট করলাম সেটা না, একটা কাপড়ের ওপর আলাদা বুনে কাপড়টাকে এখানে জয়েন্ট করা হয়। মানে অনেকটা কিরকম দেখছেন, যেমন অ্যাপ্লিক যেমন কাপড়ের পিসটাকে যেটা জয়েন্ট করা হয় এটা ঠিক সেই ধরনের। এবার এটা হচ্ছে আসাম মুগা বললাম তোমাদের। আর আসাম মুগার মেন যেটা কালার, বেস কালার বলছে, এটা তো বলছে যে গোল্ডেন কালার বা বলতে পারো মধুরঙা, এটাকে বলছে মধুর মতো রং। তো এটা হচ্ছে আসাম সিল্কের ইতিহাস, আসাম মুগার ইতিহাস, এবং এটা বহু বছরের পুরনো। আর আহোম রাজবংশের সময় এর উৎকর্ষ সব থেকে মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, এটা কি খুব উন্নত মানের হয় সেই সময়। আর এটা প্রথম মানে এই জিনিসটা যখন শুরু হয় তখন কামরূপ, আসামের নাম ছিল তখন কামরূপ, সেইখানে তখন এই আসাম মুগা প্রথম বোনা শুরু হয় শাড়ি। তা এই শাড়ি পরে আসামি আর কি বিবাহ হয়, এটা ওরা খুব শুভ শাড়ি হিসেবে মানে, এবং এই শাড়িতে ওদের বিয়ে হয়, এটা ওদের কাছে মানে আমাদের যেমন বেনারসি ওদের কাছে এটা সেই ধরনের মাঙ্গলিক ব্যাপার। এটা তোমাদের বললাম, আগে যতটা বলেছিলাম সেটা তো অত ভালো করে টেক্সটাইলটা নিয়ে বলতে পারিনি, এবার আমি আরো পড়ছি বলে এটা জানতে পারছি। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমি যে শাড়িটা পরেছি এটাও একটা আসাম মুগা শাড়ি, মুগা সিল্ক। তোমাদের প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা অরেঞ্জ কালারের ছিল, এইটা কিন্তু ওটা তো অরেঞ্জের ডাই করা হয়েছিল। আর এটা হচ্ছে অরিজিনাল মুগার যে মানে কালারটা, যে অরিজিনাল মুগার যে রংটা সেটা এখানে রাখা হয়েছে, এখানে কোনো ডাই করা হয়নি। আমি বললাম যে একটা গোল্ডেন কালার আসে, একটা বলা হচ্ছে একটা মধু রঙা, দেখবে মধু যদি ওপর থেকে কয়েক ফোঁটা ফেলো না এই ধরনের কালারটা আসে। হ্যাঁ, তো এটা ওই রকমেরই রং। আর এর পাটটা হচ্ছে মেরুন রঙের। আর তোমাদের আমি তো বললাম যে শাড়িটার পাটটা আলাদা করে বুনে জয়েন্ট করা হয়। এবার দেখো কাঞ্জিভারমটা তো এদিক থেকে যখন জয়েন্ট হয় বোঝা যায় না, কিন্তু এটা দেখো, এই দেখো এইখানটা দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো এটা কাপড়টা আলাদাভাবে পাটটাকে বুনে এখানে জয়েন্ট করা হয়েছে পুরো পাটটাকে। তো দেখতে পারলে এটা মেরুনের ওপর কালো সুতো দিয়ে করা হয়েছে কাজটা। আর এদের কাজও খুব সুন্দর হয়। আর এই আসাম মুগার যে শাড়িগুলো না, এই সিল্ক শাড়িগুলো সম্পূর্ণ হাতে বোনা এগুলো। এটার মধ্যে দেখো মেরুনের মধ্যে এটা কালো দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে, তার মাঝে হোয়াইট দিয়ে আর ইয়েলো দিয়ে করা হয়েছে, কি বলে ওটাকে, মিনে করা হয়েছে এটাতে। আর এর ভেতরে বুটিগুলোকে দেখো, বুটিগুলো হচ্ছে ছোট ছোট পদ্ম বুটি, এরমভাবে দিয়ে দেখালে তোমরা বুঝবে। দেখো পদ্ম বুটি, এটাও মিনে হয়েছে হলুদ আর লাল সুতো দিয়ে মিনে হয়েছে, এরম পদ্ম রয়েছে, মাঝে মাঝে ছোট বুটি রয়েছে। এই শাড়িগুলো তো দেখতে খুবই সুন্দর, খুব আভিজাত্যপূর্ণ শাড়ি, খুব এলিগেন্ট, আমি তো বলছি। আর সত্যি কথা, তোমরা জরির বা এসের, এটা তো ধরো জরি নয়, এগুলো সব মুগা সুতোর কাজ আসামের শাড়িগুলোতে, কিন্তু তোমরা যখন এই শাড়ি পরবে না একটা আলাদা লেভেলের এই শাড়ি, সত্যি কথা। আর এর আঁচলটা তোমাদের দেখাই, আসামের শাড়ির আঁচল আর পাড় হচ্ছে মেন মানে বৈশিষ্ট্য, ভীষণ সুন্দর কাজ হয়। এর আঁচলটা দেখো মেরুনের ওপরে কালো সুতো দিয়ে এই যে এই রকম ফুল, প্রথমে এখানে দেখো ছোট ছোট ডট রয়েছে, এখানে ডিজাইন রয়েছে যেগুলো পাড়ে তোমাদের দেখালাম, এই বুটিগুলো মিনে করা ইয়েলো আর হোয়াইট দিয়ে। এখানে এই ধরনের ফুলের মতো ডিজাইন করে এখানেও মিনে হয়েছে, ছোট ছোট ফুলের পাপড়ি হয়েছে 4টে করে। এইখানটাতে দেখো, এইখানটাতে এই ধরনের ডিজাইন হয়েছে, এখানে ফুল লতা পাতা সব রয়েছে। আর এইগুলো পুরোটাতে মোটামুটি এই ধরনেরই ডিজাইন। আর নিচে থাকে টাসেল করা, এই শাড়িগুলোর নিচে টাসেল করা থাকে। তো শাড়িটা দেখছো, আঁচলটা দেখো সত্যি ভীষণ সুন্দর। আর একবার তোমাদের আমি ভালো করে আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটা ভীষণ সুন্দর। আর তো এটাই হচ্ছে আসাম সিল্কের হিস্ট্রি, আমি বললাম আসাম মুগা নিয়ে। আর তো তোমাদের কেমন লাগলো বলো। আর একটা বলি, এই শাড়ি না, এই শাড়ি কেন, যে কোনো কস্টলি শাড়ি আমি বলবো
যে করবে না তোমরা, না সহজে মানে পরলাম একটু কিছু হলো কেচে ফেললাম, এটা করবে না। শাড়ি যদি ভালো রাখতে চাও তাহলে কি করবে, শাড়িকে যত সম্ভব কম কাঁচার মধ্যে দিয়ে নিয়ে যাবে শাড়িকে। শাড়ি চেষ্টা করবে যতবার খুশি পরে নেওয়া যায় সেটাকে। হ্যাঁ, যদি এবার ধরো কোনো অকেশনে গেছো, খেতে গিয়ে ধরো একটুখানি কিছু পড়ে গেল, এখানে একটু সস পড়লো, কিছু পড়লো, হতেই পারে আমাদের, তখন কি করবে, আমি যেটা করি আমি বলি আমার কাছে শাড়ি খুব ভালো থাকে, তার কারণ হচ্ছে আমি কিন্তু এসে সাথে সাথে ওটা ডাই ওয়াশে দিই না। কারণ দেখো দামি শাড়ি আমরা তো ঘরে কাচার কথা ভাবি না, ডাই ওয়াশে দিই। এবং আমি একটা কথা বলবো, যত দামি জায়গাতেই কাচতে, যত টাকা দিয়েই কাচাও না কেন, কিন্তু কি হয় জানো তো, এই যে মানে এখন দেখো আমার এটা যেমন কাঁচা তো হয়নি, যে কারণে এটা একদম সফট, হাত বোলালে মানে এত মোলায়েম, এত মসৃণ, খুব সুন্দর। যেই এটা ডাই ওয়াশে চলে যাবে না, এটার মধ্যে একটা খড়খড়ে ভাব চলে আসবে, সুতোগুলোর এই মোলায়েম ব্যাপারটা চলে যায়। এবার এটা খড়খড়, সিল্কের শাড়িতেও সেটা হয়, দেখবে মুর্শিদাবাদ সিল্ক হোক তাতেও দেখবে সেই জিনিসটা থাকে না। এবার এটা হয়ে যায়। একমাত্র আমি বলছি রঘুনাথপুর তসর তোমরা দেখবে, সেটা কিন্তু যত কাঁচা হবে তত জিনিসটা খাপি হবে, আরও সুন্দর হবে। কিন্তু এই সব শাড়ি আমি বলবো চেষ্টা করবে যত কম কাঁচা যায়। হ্যাঁ, এবার যদি কিছু পরে তোমরা বলবে সেই অবস্থায় কি রেখে দেবো, নিশ্চয়ই না। তাহলে কি করবে, কাপড়ের মধ্যে হালকা, আমি যেটা করি ইজি নেবে, ইজি হচ্ছে খুব লাইট ওয়েট, মানে লাইট ডিটারজেন্ট তো ওটা দিয়ে, ওটার জন্যে হয় কি যে সাবান ধরো হার্ড কোনো ব্যাপার থাকে তাতে নষ্ট হতে পারে, ইজি একটু কাপড়ের মধ্যে কাপড় ভিজিয়ে নিয়ে তার মধ্যে নিয়ে যে জায়গাটায় ধরো দাগ পড়বে, একটু সস পড়তে পারে, একটা কিছু দাগ পড়তে পারে কিছু খেতে গেলে, তো সেই জায়গাটা হালকা করে মুছে নেবে, মুছে নিয়ে দেখবে ইজিতে চলে যায়। চলে গেলে ওইটুকু জায়গা আমি কিন্তু বলছি না পুরো শাড়িটা, ওইটুকু জায়গা করে নিয়ে হাওয়ায় ছায়া জায়গায় মেলে দেবে। আর হ্যাঁ, রোদে কোনোদিন মেলবে না, ছায়া জায়গায় মেলে দেবে। আরেকটা হচ্ছে আসাম সিল্ক ভালো রাখারই হচ্ছে সবসময় এটাকে না চেষ্টা করবে মলমলের কাপড় বা খুব সফট কোনো টাওয়েল দিয়ে এটাকে মুড়িয়ে রাখতে, কারণ দীর্ঘদিন যদি এমনি রেখে দাও এটার কালার ফেড হতে থাকে। হ্যাঁ, তো এইভাবে একটু যত্ন নিয়ে রাখবে। এখানে এগুলো সত্যি কথা এত ভালো জিনিস না, মানে এখন তো সোনার দাম আকাশ ছোঁয়া, কিন্তু আমার কাছে এগুলো কম কিছু নয়। আর একটা তোমাদের বলি, এই শাড়ির সাথে সাধারণত আমি সাজগোজ নিয়েও তোমাদের তো একটু বলি, তো এই শাড়ির সাথে না গোল্ডেন জুয়েলারি ছাড়া কিন্তু অন্য কিছু ভালো লাগে না। আমি তোমাদের অনেক কিছুই বলি যে এটার সাথে পার্ল ভালো লাগে, ওটার সাথে অক্সিডাইজ ভালো লাগে, কিন্তু না, এটার সাথে গোল্ডেন জুয়েলারি ভালো লাগে। তাই জন্য দেখো আমি একটা গোল্ডেন জুয়েলারি পরে নিয়েছি। এই জুয়েলারিটা যদিও আমার ভীষণ পছন্দের জুয়েলারি, আর এটার দুলটাও ভীষণ সুন্দর, দেখো এইগুলো পরে নিয়েছি এটার সাথে নিচে যদিও মুক্ত রয়েছে কিন্তু পুরো স্টোন সেটিং গোল্ডেন জুয়েলারি এটা, তো এর সাথে এগুলোই ভালো যায়। এটা তো সাজগোজ নিয়ে তোমাদের বললাম। আর আরেকটা কথা বলি, দেখো আমি এটা একটু পার্সোনাল কথা বলে, আমি একটু ঘরের গোপন কথা তোমাদের শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি তো তোমাদের যখন ভিডিও করি না, দেখবে দুই একবার হয় কি আমার হয়তো কথা একটু আটকে যায় বা একটু উচ্চারণে গন্ডগোল করে, তার কারণ আমি কনস্ট্যান্ট বলতে থাকি গল্প করার মতো, বন্ধু বান্ধবের সাথে লোকে যেমন গল্প করে সেরকম, সেখানে তো আমি স্টেজ পারফর্ম করছি এরকম ব্যাপারটা মাথায় আসে না, আমি সেইভাবেই করি। এবার আমি জানি না তোমাদের কেমন লাগে, আমাকে বাড়ি থেকে কিন্তু সমানে বলছে বাড়ির লোকেরা যে না তুমি একটু প্রিপারেশন নিয়ে বসো, তুমি একদম প্রিপারেশন নিয়ে বসো না, তুমি জাস্ট নিজে পড়ো, পড়ে এসে বন্ধুদের সাথে গল্প করার মতো ভিডিও করো। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, আমি তোমাদের সাথে বন্ধু ভেবেই গল্প করি, যে কারণে না আমি কোনো পারফর্ম করছি ভেবে তো আসি না, আমি ওই জন্য সত্যি কথা মুখস্থ করে আসি না গো, যে কারণে হয়তো তোমাদের মনে হতে পারে আটকাচ্ছি হচ্ছে। আমার মনে হয় কি আমার নিজের বন্ধুদের সাথে আমি যদি কথা বলি, দুটো কথা যদি একটু আটকালো একটু ইকুয়াল, তাতে কি আছে, সেই জন্য আমি চেঞ্জ করে নেবো। তোমরা তাই বলে কমেন্টে জানিও এটা কি তোমাদের পছন্দ, নাকি একদম আমি তৈরি হয়ে আসবো, কোথাও আটকাবে না, গল্প ছলে নয়, একদম ইনফরমেশন দেওয়ার মতো, খবর পড়ার মতো বলে যাবো, তোমাদের সেইটা পছন্দ কেমন? আমার তো আসলে এটাই পছন্দ, কারণ আমি তোমাদের ভীষণ ভালোবাসি, আর যে কারণে আমি তোমাদের বন্ধু ভাবি, নিজের লোক ভাবি, সেইভাবেই আমি আড্ডা মারার ছলে এটা বলি। তো ঠিক আছে, এবার আজকে আর বেশি কিছু বলছি না,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনের ওয়েদারটা দেখো, এখনের ওয়েদারটা খুব সুন্দর। এখন না খুব গরম না খুব ঠান্ডা, কিছুই না, এই টাইমটা খুব ভালো। আর এর পরেই তো গরম আসবে। আমার তো চিন্তা হয়ে যাচ্ছে এখন থেকে যে এর পরে আমি ভিডিওগুলো কী করে করব, কারণ সেই সময় আমার ভিডিও করতে সত্যি খুবই অসুবিধা হয়। কেন এখানে যদি ভিডিও করি, এখানে আসলে লাইট টাইটের জন্য ভিডিওটা একটু ভালো আসে। এবার বেডরুমের দিকে গেলে ওখানে আমি এসি চালিয়ে করতে পারি, কিন্তু ওখানটা অতটা আমার নিজের ছবিগুলো অত পছন্দ হয় না, ওই জন্য করি না। আর আমার খুব এখানে খুব কষ্ট হয়। ঠিক আছে, তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই সময়টা যেহেতু শীত চলে যাচ্ছে আর গরম ঢুকছে, এই সময়টা কিন্তু লোকে অসুস্থও খুব বেশি হয়। তাই আমার বন্ধুরা যেন ভালো থাকে। আর আজকে যে ইনফরমেশন দিলাম, এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক করো, আর নিজেদের বন্ধু বান্ধব চেনা জানা সবার মধ্যে এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দিও। আর তাদেরকে বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আসি।